রেকর্ডই করিনি। এরপর ফাইনাল জিওমেট্রিক শেপ একটা 7 তলা বিল্ডিং রেডি করলেন। ওই জিওমেট্রিক শেপের উপরে আপনি লোড দিলেন, অ্যাপ্লাইড লোড দিলেন। অ্যাপ্লাইড লোড দেওয়ার পরে অ্যানালাইসিস করলেন। হ্যাঁ, অ্যানালাইসিস করার পরে আপনি 3টা জিনিস পাবেন র্যান্ডম অ্যানালাইসিস করার পরে, মানে ক্যালকুলেশনে চাপ দেওয়ার পরে: এক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, টরশন। এই 4টা মুখ্য জিনিস আপনি পাবেন। টরশন। এখন আপনাকে জানতে হবে এই লোড গুলা, এই এক্সিয়াল ফোর্সটা কার ক্ষেত্রে মেজর, এই শেয়ার ফোর্সটা কার ক্ষেত্রে, বেন্ডিং মোমেন্টটা কার ক্ষেত্রে, এই টরশনটা কার ক্ষেত্রে। আপনি এই 4টা জিনিসই কিন্তু ওভারঅল স্ট্রাকচারের উপরে অ্যাপ্লাই হবে। ওভারঅল আউটপুট আপনি পাবেন। যেমন আপনি যখন একটা মডেলকে ফাইনালি ক্যালকুলেশন করে এনে লোড অ্যাপ্লাই করে জিওমেট্রিক শেপ তৈরি করে লোড অ্যাপ্লাই করে এনে যখন আপনি ক্যালকুলেশন, আপনি অ্যানালাইসিসে চাপ দিবেন, আপনি তালাটা আরেকবার খুলে ফেলেন, অ্যানালাইসিসে চাপ দিবেন। অ্যানালাইসিসে চাপ দিলে আপনার যে এই যে দেখেন ক্যালকুলেশন হচ্ছে, ক্রিয়েটিং অ্যানালাইসিস মডেল, নিচে খেয়াল করেন, ক্রিয়েটিং অ্যানালাইসিস মডেল, অ্যানালাইসিস রান, সকল কিছু হচ্ছে। হ্যাঁ, এই বিষয় আশয়গুলো আপনি অ্যানালাইসিস করে কেস ওয়ান, কেস টু, আপনি যেই কম্বিনেশন লোড কম্বিনেশন গুলো দিয়েছেন, ডেড লোড প্লাস লাইভ লোড, 1.4 ডেড লোড, 1.7 লাইভ লোড, এই বিষয়গুলো দিলেন, কন্ডিশন গুলো দিলেন, সকল কন্ডিশন মেনে সে আপনাকে একটা আউটপুট দিবে। এই আউটপুট অ্যানালাইটিক্যাল আউটপুট দিবে। এই অ্যানালাইটিক্যাল আউটপুটটার মাধ্যমে আপনি এক্সিয়াল ফোর্স, শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট এগুলো পাবেন। কার কার পাবেন? আপনি এগুলো কি কোন ক্ষেত্রে পাবেন? ওই যে আমরা যারা বলি না ম্যানুয়াল ক্যালকুলেশন করেন, ম্যানুয়াল ক্যালকুলেশন, এই ম্যানুয়াল ক্যালকুলেশন কিন্তু ইটেপস এর মাধ্যমে করা যায়, কিন্তু হ্যান্ড ক্যালকুলেশন করলে হয় 2 ডাইমেনশনাল, কিন্তু ইটেপস এ করলে হয় 3 ডাইমেনশনাল। ঠিক আছে? সো আমি যদি এক্সিয়াল ফোর্স দেখতে চাই, আমি যদি দেখতে চাই এক্সিয়াল ফোর্সটা দেখান আমাকে, শেয়ার ফোর্সটা দেখেন, বেন্ডিং মোমেন্টটা দেখেন। তো আমি সিম্পলি আমি কলামটার এক্সিয়াল ফোর্স দেখতে চাইবো। আমি যদি আপনাকে এলিভেশনে যাই, এলিভেশন, এলিভেশনে যাই, এলিভেশন, আমি যদি এলিভেশনে দেখি, এলিভেশনে আমি দেখতে চাচ্ছি ওয়ান, ওয়ান এলিভেশনে আমি দেখতে চাচ্ছি, মানে 1 নাম্বার গ্রিডের, আমার প্ল্যানের 1 নাম্বার গ্রিডের এক্সিয়াল ফোর্স দেখতে চাই। এটা বারবার আসতেছে কেন? 1 নাম্বার গ্রিডের আমি এক্সিয়াল ফোর্স দেখতে চাই, সেজন্য আমি চলে যাব একটা গ্রিডে, এলিভেশনে। এলিভেশনে যাওয়ার পরে আমি আসবো এইখানে। আসার পরে আমি কোন কম্বিনেশনের জন্য এক্সিয়াল ফোর্স দেখতে চাই, এই যে এক্সিয়াল ফোর্স, ইউজার, ডিফল্ট, অটোমেটিক, ফুল ডায়াগ্রাম। আমি কলামের জন্য দেখতে চাচ্ছি, ফ্রেম দিব, অ্যাপ্লাই, ওকে। এই যে আমার এক্সিয়াল ফোর্স, মানে আমরা যারা কলামের লোড ক্যালকুলেশন নিয়ে চিন্তিত, এই যে দেখেন আমাদের এক্সিয়াল ফোর্স চলে আসলো। হ্যাঁ, মানে আমাদের লোড ক্যালকুলেশনের ছবিটা আমাদের সামনে চলে আসলো, যেটা আমরা আউটপুট আকারে আমাদের ওই পিডিএফ এ, ওই যে সিস্টেমের মধ্যে কাকে দিলাম, ইটেপস এর মধ্যে কাকে দিলাম, টোটাল একটা 7 তলা বিল্ডিং এর ফাইনাল জিওমেট্রি রেডি করে অ্যাপ্লাই লোড দিলাম, আবার ইনপুট দিলাম, সিস্টেমের মধ্যে ইনপুট দিলাম, ইনপুট দিয়ে অ্যানালাইসিস করলাম, মানে ক্লিক করলাম, আউটপুট কি পাবো? এক্সিয়াল ফোর্স, শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট। আর পাইছি নি এক্সিয়াল ফোর্স, শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট। এটা হচ্ছে এক্সিয়াল ফোর্স, মানে এটা হচ্ছে সেই কলামের ডেড লোড প্লাস লাইভ লোড। এখন এই ডেড লোড প্লাস লাইভ লোডের আপনি যদি ফ্যাক্টর রূপটা দেখতে চাই, 1.47 লাইভ লোড, যেটা থেকে দিয়ে আমরা কলাম ডিজাইন করি, সেটা হচ্ছে এই। আপনাকে খেয়াল রাখতে হবে, আপনার আপনার যদি কলামের আপনার যদি লোড ক্যালকুলেশন একুরেট না হয়, সেই ক্ষেত্রে 251, 226, মানে 295, প্রত্যেকটা হাইটে আপনার লোডটা যত উপরে যাবে কলামের লোড তত কমবে। যার কারণে আমরা বিল্ডিং এর যত উপরে যাই কলামের রড কমাই দিই। বুঝতে পারছি? কিন্তু জিওমেট্রিক শেপ, যেটা বিম আর কলামের সাইজ, এটা কিন্তু কমাবো না, নাহলে কিন্তু বিল্ডিং এর শেপ চেঞ্জ হয়ে যাবে, মানে বিল্ডিং ফেল করে ফেলবে। বিল্ডিং ওইভাবে এত মানে যেহেতু রডের
রডের প্লেসমেন্ট আমরা এইভাবেই কমাইতে পারি, এতে করে ইকোনমিক হয়। কিন্তু ঢালাও ভাবে আপনি যদি সমান সমান রড দিতে থাকেন, তাহলে এতে করে বিল্ডিং এর সেলফ ওয়েট বেড়ে যাবে, ওয়েট বেড়ে যাবে, তখন বিল্ডিং নিজের সেলফ ওয়েট নিয়ে ফেল করার সম্ভাবনা থাকে। ওকে, তাহলে এটা একটু প্রমাণ দেখাই দিই কেমনে। তার জন্য আপনি একটু ড্রয়িং এ চলে যান। ড্রয়িং এ যে আপনি কলামে দেখেন, এই যে 12টা 20 মিলি 12টা 20 মিলি প্রথম দুইটা ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর, আমরা এখানে একটু ওভার ডিজাইন করছি, যেহেতু এটা আমাদের গ্রাউন্ড ফ্লোর এন্ড বিলু, মানে এটা গ্রাউন্ড ফ্লোরও থাকবে আবার গ্রাউন্ড ফ্লোর নিচেও থাকবে, আবার ফার্স্ট ফ্লোরও দিছি, সেকেন্ড ফ্লোরও দিছি। আপনি চাইলে প্রতি 2 ফ্লোর অন্তর অন্তর রড কমাইতে পারবেন, কারণ এটা আমাদের রাস্তার তো একটু আপনাকে নিয়ে যাব বিল্ডিং এ। রাস্তার পাশে ইম্প্যাক্ট লোড আসবে, বিল্ডিং এর উপরে গাড়ির ঝাঁকুনি রোড আসবে। হ্যাঁ, এখন এখন আস্তে আস্তে কিন্তু আমি রড কমাইছি, যেটা ছিল 12টা সেটা 8টা 20 মিলি। সাইজ ঠিকই আছে, না সাইজের ব্যতিক্রম, কলামের সাইজ ঠিক থাকবে কিন্তু রডের ডায়া কমবে, ঠিক আছে? তাহলে ওইভাবে করে আপনি টোটাল বিল্ডিং এর রড রেনফোর্সমেন্ট কমাতে পারেন কোন যুক্তিতে? যেখানে আপনার এক্সিয়াল ফোর্সটা বিল্ডিং এর যত নিচে নামবেন, মানে গ্রাউন্ড ফ্লোরে একরকম ফার্স্ট ফ্লোরে আর একরকম, আপনি চাইলে প্রত্যেকটা ফ্লোরে আপনি যদি ক্যালকুলেশন করে করে আপনি সময় নিয়ে নিখুঁত ভাবে রড কমাইতে চান, এটাও পারবেন। কিন্তু আপনি এত ইকোনমিক করতে যায়েন না, কারণ আপনাকে ক্লায়েন্ট এত সময় দিবে না, এত পেমেন্টও করবে না। যদি সময় এবং পেমেন্ট করে, সময় দেয় এবং কি পেমেন্ট করে, আপনি এই কষ্টটা ক্লায়েন্টের জন্য করতেই পারেন, এটা নৈতিক। কিন্তু আপনাকে সঠিক জাজমেন্ট না করলে আপনি এই কাজ করার দরকার নাই, ঠিক আছে? আপনি আপনার মতো করে থিওরিক্যাল ইথিক্স আর প্র্যাকটিসের উপরে বেস করে আপনি কাজ করে ফেলবেন। তাহলে এক্সিয়াল ফোর্স বুঝতে পারলেন? তাহলে তাহলে আপনাকে কিছু কিছু জ্ঞানী লোক আবার আপনাকে প্রশ্ন করবে, কেন কলমে কি বেন্ডিং মোমেন্ট আসে না? অবশ্যই আসে। ওইটার জন্য তো আমরা পিএমএম রেশিও করতেছি, ফোর্স ভার্সেস মোমেন্ট। ওইটা আমরা পরে দেখবো, এটা একটা বিশদ আলোচনা, ওইটা আমরা পরে দেখে নিব। ওইটা হচ্ছে কলামের বাইএক্সিয়াল ডিজাইন। কিন্তু কলাম, বিম, স্ল্যাব সব জায়গায় বেন্ডিং মোমেন্ট আসে, সব জায়গায় শেয়ার ফোর্স আছে। কিন্তু এক্সিয়ালি লোডেড কলাম, আবার এক্সিয়ালি লোডেড কলাম হচ্ছে পি, প্রেসার, পি ফোর্স আসবে, প্রেসার আসবে। আবার মোমেন্ট কাউন্ট করলে পিএমএম, দুই পাশের মোমেন্ট, এক দিয়ে এক্স এক্সিস ওয়াই এক্সিস। তাহলে ওইটা হচ্ছে সবচেয়ে আপডেট ডিজাইন, যেটা আমরা পিএমএম ডিজাইন করি। ওটা আমরা ডিজাইন দিয়ে যে শিখবো। এখন আমরা এক্সিয়াল ফোর্স পাইছি, আজকে এই পর্যন্ত। এরপর আমি কলাম ডিজাইন করার জন্য এক্সিয়াল ফোর্সটা দরকার, এটা আমি পেয়ে গেছি। ইটেপস থেকে যদি আমি ডিজাইন করতে চাই, ইটেপস আমাকে পিএমএম রেশিও ধরে, মানে এই এক্সিয়াল ফোর্সটাকেও ধরবে, আবার মোমেন্টও কাউন্ট করবে। কোন জায়গার মোমেন্ট? কলাম সাপোর্টের মোমেন্ট। কলামের গোড়ায় যেহেতু আমি ফিক্স সাপোর্ট ধরছি, ফিক্স সাপোর্ট ক্লিক করার সময় সে তিনটা জিনিস ক্লিক করে, একটা হচ্ছে P, M1, M2। ওকে, ফিক্স সাপোর্ট যেখানে ধরবেন সেখানে মোমেন্ট কাউন্ট করে ডিজাইন হবে। আশা করি বুঝাতে পারছি। এরপর এইভাবে করে আপনি কলাম ডিজাইনটাকে, কলামের জন্য যে এক্সিয়াল ফোর্স দেখার এটা দেখে যাবেন, এটা হচ্ছে নতুনদের জন্য। আর পুরাতন যারা আছে, যারা আগে থেকেই কলাম ডিজাইন ইটাপ স্টেপ জানে, তারা এই এই জিনিস না দেখলেও চলে, ঠিক আছে? তারপর নতুন আমরা যারা নতুন তাদের জন্য আমি দেখাই দিলাম। এরপর আপনি যদি মনে করেন বিমের জন্য মোমেন্ট দেখবেন, যেহেতু আপনি ওই থিওরি পার্টে দেখছেন, যে যে আপনি ওই থিওরিতে দেখছেন যে এখানে তো শেয়ার ফোর্সও দেখাইছেন, বেন্ডিং মোমেন্টও দেখাইছেন। তো বেন্ডিং মোমেন্ট আসলে আমরা কলামের ক্ষেত্রে বেন্ডিং মোমেন্ট ওকে করছি না নট ওকে করছি, অ্যালাউ করছি না? মোমেন্ট অবশ্যই আছে, এটা আমরা ডিজাইনে যেয়ে দেখবো। কিন্তু বেন্ডিং মোমেন্ট সব জায়গায় আসে, কলামেও আসে, বিমেও আসে, স্ল্যাবেও আসে। প্রত্যেকটা মেম্বারে বেন্ডিং মোমেন্ট আসবে, বেন্ডিং মোমেন্ট না আসলে লোড দিলেই মুভমেন্ট আসবে। ইয়েস, আসেন। তারপরে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট আমরা বুঝালোই বিমের ক্ষেত্রে, মানে জাস্ট দেখাই দিতেছি এগুলো আছে। এরপর আপনি বিমের জন্য সেম ভাবে ওইখানে চলে যান, তাহলে এক্সিয়াল ফোর্সটাকে উঠাই দেন। আপনি মোমেন্ট টু মোমেন্ট, এই যে এখন আয় পড়বো মোমেন্ট, আপনি ফিল্ড ডায়াগ্রাম দেখেন, আপনি মোমেন্ট টু দেন, এই যে আয় পড়ছে মোমেন্ট আসছে নেই, আসছে। এটা যে বিমের জন্য, তাহলে আমরা এটার জন্য একটু দেখি, একটা এই গ্রিড ওয়ানের জন্য, এলিভেশন ওয়ানের জন্য দেখি, তাহলে তো আমরা সব জায়গায় দেখবো। এই যে কলামের ক্ষেত্র আসছে, বিমের ক্ষেত্র আসছে, যত উপরে যাবেন মোমেন্টের পরিমাণ তত বাড়ছে। এই যে যত নিচে নামবে মোমেন্টের পরিমাণ কমছে থাকে, কমছে থাকে। তাহলে বোঝা গেল কি মাঝখানে মোমেন্ট বেশি,
মাঝখানে কলামে, মাঝখানে বিমে তো দুই পাশের লোড আসতেছে, তো মাঝখানে বিমে তো মুভমেন্ট বেশি আসবে। বাট বেন্ডিং মুভমেন্টের ক্ষেত্রে আমাদের এত টেনশন নাই, কারণ আমাদের প্রত্যেকটা বিম যেই ফ্লোরে থাকে ওই ফ্লোরের জন্য লোড ক্যারি করবে, পুরো বিল্ডিং এর জন্য না। এর জন্য আমরা কলাম ডিজাইন করতেছি, টোটাল বিল্ডিং এক্সিয়াল ফোর্সও কাউন্ট করতেছি, মোমেন্টও কাউন্ট করতেছি। টোটাল কলামের এক্সিয়াল ফোর্স এবং কি মোমেন্ট ধরে যদি ডিজাইন করি, এরকম আরো দুইটা ফ্লোর নিয়ে দাঁড়ায় থাকতে পারবো। কারণ ওই পরিমাণ লোডও বিল্ডিং এ আসে না, ওই পরিমাণ লোড ক্যালকুলেশনও বাস্তবে হয় না। তো আমরা যেটা করতেছি এটা হচ্ছে ফ্যাক্টর, মানে যদি 1 কেজি আসে, এটা 1 কেজি 400 গ্রাম ধরতেছি। ওকে, তাহলে কোনো ভয় আছে? ডিটেলস দিয়ে কাজ করলে কোনো ভয় আছে না? কিন্তু কিছু লোক আপনাকে ভয় দেখাবে, বলবে যে আমার নাকি সবচেয়ে ওই যে আপনি পোস্ট দিলেন, আমার সবচেয়ে প্রিয় 1.4 ডেড লোড 1.7। আরে বেটা, এটাকে আমার বাপে বানাইছে, এটা রিসার্চের কথা। 1.4 ডেড লোড 1.7 এটা কার কথা? রিসার্চের কথা। তাইলে তো 1.4 ডেড লোড 1.7 লাইভ লোড যদি না ধরতাম, তাহলে তো পৃথিবীর সব বিল্ডিং ভেঙে পড়ে যাওয়ার কথা। মাথায় যদি কিছু থাকে, মাথায় যদি ঘিলু থাকে, ঘিলু, এই কথা বুঝার কথা। আপনি 1.4 দিয়ে গুণ করলে ফ্যাক্টর বাড়বে না কমবে? বাড়বে। 1.2 দিয়ে গুণ করলে কি হইব? কমবে। তো কমায় ডিজাইন করতেছিস কেন? বাড়ায় কর। এটা আমার ভুল? কোনো সমস্যা নাই, তোমরা কিছু করে দেখাও, আমরা শিখি, তোমাদের তো কোনো কিছু নাই। রাগ করছে। এখন এই বিষয়গুলো হচ্ছে অথেন্টিক রিসার্চের কথা। এটা আমার বাপেও কয় নাই, আমার দাদাও কয় নাই। এটা ডক্টর ইফতেখার নাম স্বয়ং কইছে, উনি রিসার্চ করেন। এসিআই কোডে 1 এখন যে নতুন বিএনবিসি নিয়ে ফাল পাত্তাছে, এটা বোধহয় 1.6 আর 1.2 আর 1.6, এটা তো ব্রিটিশ পিরিয়ডের কথা ভাই। কিন্তু 1.4 ডেড লোড 1.7 লাইভ লোড, এটা আরো স্পেশাল। বাংলাদেশের ইকোনমিক অবস্থা, বাংলাদেশের কনস্ট্রাকশন ব্যবস্থা ভালো না হয়, এই জন্য আমাদের বস্ত্র ফ্যাক্টর বাড়ায় দেয় শুধু, যাতে একটু ওভার ডিজাইন হয়। ইন্ডিয়ান কোডে আরো বেশি ফ্যাক্টর, যাতে একটু ওভার ডিজাইন হয়, আমরা যাতে সেফ থাকি। ঠিক আছে, আসেন। না ঢুকে ঠিকই না, তারা যখন পাল্টা বলে আমরা তো মাইন্ড করি না ভাই, আমরা তো তাদের মতো আমরা এতটা ব্যস্ত না। আমরা আমাদের কাজ নিয়ে ব্যস্ত, আমরা তাদের মতো ফ্রি নেই। ফ্রি থাকলে উল্টা পাল্টা দুই একটা বলা যায়, কত কাজ করতে হয় তো। আসেন, তাহলে এতটুকু বুঝতে পারছেন? তাহলে এভাবে করে বেন্ডিং মোমেন্ট, এক্সিয়াল ফোর্স গুলো আপনি দেখতে পারেন। তবে এগুলো আহামরি দেখার প্রয়োজন হবে না। এখন যেটা আমি দেখাবো সেটা হলো, সেটা হলো কি, আসেন, সেটা হলো একটা বিষয় আমি দেখাবো এখন। এখন আমি কলামের জন্য এক্সিয়াল ফোর্স দেখলাম, বিমের জন্য বেন্ডিং মোমেন্ট দেখলাম। কেউ প্রশ্ন করলেন না কলামের জন্য এক্সিয়াল ফোর্স দিয়ে কি করব? কলাম ডিজাইন করব। মোমেন্ট কাউন্ট করলে কলামের মধ্যে আরো আপডেট ডিজাইন করব। তাহলে বিমের জন্য শুধু মোমেন্ট কাউন্ট করে ডিজাইন করব। কি করব? শুধু মোমেন্ট কাউন্ট। তাহলে শেয়ার ফোর্স কোন কামে লাগে? ওই যে কলামের মধ্যে যে স্টিরাপ দেন, টাই রড দেন, আর বিমের মধ্যে যে স্টিরাপ দেন, রিং দেন, ওই কামে লাগে শেয়ার ফোর্স। যে ওয়েব রিইনফোর্সমেন্ট বলে আপনাদের বইয়ের ভাষায়, বুঝাইতে পারছি? আসেন খেলি। তারপর এইভাবে করে আপনি বেন্ডিং মোমেন্ট এক্সিয়াল ফোর্স, শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট এই অপশনগুলো পেয়ে গেলেন। এখন প্রশ্ন করুন টর্শন। টর্শনটা আর একটু পরে। টর্শনটা সবচেয়ে বেশি কাজে লাগে ডিজাইনের। টর্শন কোথায় আসে? টর্শনাল ইরেগুলারিটি কখনো হয়? এটা হচ্ছে টোটাল স্ট্রাকচারটা যখন আমি ফাইনালাইজ করে ফেলবো, তখন কিছু আপডেট চেক আছে, করলেও ভালো, না করলে আরো ভালো। মানে ওইটা আপনার প্রয়োজন হবে না, ওইটাও একটা চেকের আওতায় পড়ে। তখন আপনি ওই টর্শনকে রেজিস্ট করার জন্য আপনার এক্সট্রা কিছু ট্রিটমেন্ট দিবেন, এই তো, এছাড়া তো আর কিছু না। আসেন, তাহলে আমাদের স্ট্রাকচারাল অ্যানালাইসিস এর ব্যাপারে যে কথাগুলো বলছি, এখন ডিজাইনের ক্ষেত্রে সেই সেম কথাগুলোই বলবো। এবং থিওরি এন্ড প্র্যাকটিস এবং বাস্তবের ড্রয়িংটা একটু খেয়াল করেন। এখানে আমরা টাই বার দেখাইছি কিনা, এটা হচ্ছে কলামের শেয়ার ফোর্স রেজিস্ট করার জন্য এই টাই রড গুলা লাগে, স্টিরাপ গুলা লাগে। কলাম সাপোর্টে, এটা হচ্ছে একটা কলামের সেকশন, লং সেকশন। কলাম সাপোর্টে 2 ফুট দেখাইছি, মাঝখানে যে S2 দেখাইছি, মানে আর একটু বাড়ছে। মানে কলামটা যদি 10 ফুট হয়, প্রথম 2 ফুটে বিমের সাথে যে কানেকশনটা আছে, ওই প্রথম 2 ফুটে তুমি 1.5 ইঞ্চি পর পর দিতে গেছে রিং, রিং এর স্পেসিফিক। ধরো আমরা ওইভাবে প্র্যাকটিস করি না, আমরা মিনিমাম 3 ইঞ্চি করে দেই, মাঝখানে যায় 6 ইঞ্চি করে দিই, বা আমাদের ছোটখাটো বিল্ডিং এর এভারেজ 5 ইঞ্চি করে দিই। এটাই শেয়ার ফোর্সের কাজ। ঠিক আছে, এখন তোমার মনে প্রশ্ন হচ্ছে ভাই মাঝখানে যে আপনি কেন বাড়ায় দেন?
কারণ মাঝখানে শেয়ার ফোর্স জিরো। ওই যে ওই যে এমনি, সাপোর্ট হচ্ছে একটু শেয়ার ফোর্সটা কাজ করবে বেশি। ইয়েস, কলাম সাপোর্ট, বিম আর কলামের সাপোর্টের মোমেন্টও বেশি, শেয়ার শেয়ার ফোর্সও। ফোর্সটা বেশি। তার মাঝখানে যেহেতু শেয়ার ফোর্স জিরো, সেহেতু স্পেসিং, একটু টাই রোডের বাড়ায়, স্পেসিং একটু একটু বাড়ায়। দিতেই পারো। ওকে, এখন গেল এটা। এরপর আজকের ক্লাসে আমরা টোটাল ইটেপস এর আলোচনাটা শেষ করে ফেলবো, পরের ক্লাসে আমরা রেজাল্ট নিব। কি নিব? রেজাল্ট। এখন আসুন, তাহলে বিম আর কলাম সম্বন্ধে আমরা যথেষ্ট আলোচনা পাইলাম। তারপর একটা কাজ করব, আমি যদি এই এক্সিয়াল ফোর্সেস সেম লোডটা আমি কলামের তলায় দেখতে চাই, সেই ক্ষেত্রে আমি চলে যাব কোথায়? অ্যাপ্লাই। ওকে, এই যে দেখেন আমার কলামের তলায় পড়লো। তবে সর্বপ্রথম আমি দেখবো ডেড লোড প্লাস লাইভ লোড। হ্যাঁ, কারণ এটা দিয়ে আমি পাইলের ফাউন্ডেশন ডিজাইন করব, পাইলের সংখ্যা নির্ণয় করব। ওকে, এখন আসছি, আমি এখানে চলে আসছি, এখানে চলে আসি। এই যে দেখেন ডেড লোড প্লাস লাইভ লোড, ডেড লোড প্লাস লাইভ লাইভ লোড। লোড। আপনি একটু খেয়াল করে দেখবেন প্লিজ, আমাদের এখানে 12 ফুট গ্যাপ, এখানে 12 ফুট গ্যাপ, এখানে 20 ফুট গ্যাপ। আপনি দেখেন আমাদের এখানে 168, আবার 100, 172, 301, আবার এখানে 300, মানে মোটামুটি লোড গুলো কাছাকাছি। শুধু একটা জায়গায় ব্যতিক্রম হয়েছে, কারণ এই সিঁড়ির কাছে, লিফট করে কাছে 358, 417, কিন্তু 148, 153 কাছাকাছি না? কাছাকাছি। তাহলে মোটামুটি কাছাকাছি দেখলে বোঝা গেল আমাদের লোড ক্যালকুলেশনটা ওকে, কাছাকাছি। তাহলে এই ডেড লোড প্লাস লাইভ লোডটাকে নিয়ে আপনি ফাউন্ডেশন ডিজাইন করবেন, পাইলের সংখ্যা নির্ণয় করবেন। কি করবেন? ফাউন্ডেশন ডিজাইন, হ্যাঁ, ফাইলের সংখ্যা, পাইলের সংখ্যা বের করবেন কাকে নিয়ে? লোডটাকে নিয়ে। লোডটাকে নিয়ে। কোন? ডেড লোড প্লাস লাইভ লাইভ লোড। ঠিক আছে, ডেড লোড প্লাস লাইভ লাইভ লোড, এটাকে নিয়ে আপনি কি করবেন? ফাউন্ডেশনের পাইলের সংখ্যা বের করবেন। পাইল নাম্বার কি? ফাইল নাম্বার, পাইল ফাইল নাম্বার। সংখ্যা। ঠিক আছে, পাইল নাম্বার। এই ফাউন্ডেশন ডেড লোড প্লাস লাইভ লোডের এই ভ্যালুটা নিয়ে আপনি পাইল নাম্বার বের করে ফেলবেন। এরপর আপনার পাইল নাম্বার, যদি এই বিল্ডিংটা যেহেতু আমাদের এই স্ট্রাকচারটা যেহেতু পাইলে হচ্ছে, সো আমরা এখানে শুধু পাইল নিয়ে কথা বলবো। সো আপনি এই এই ডেড লোড প্লাস লাইভ লোডটাকে নিয়ে আপনি পাইল নাম্বার বের করবেন। আর সয়েল টেস্টের রিপোর্ট থেকে পাইলের ক্যাপাসিটি বের করবেন। পাইলের ক্যাপাসিটি দিয়ে, একটা পাইলের ক্যাপাসিটি দিয়ে যখন 148-কে ভাগ দিবেন, তাইলে তো পাইলের, ফাইল সংখ্যা। ঠিক আছে, জি। সুন্দর, সয়েল টেস্টের ক্যাপাসিটি পাবেন, ক্যাপাসিটি। আবার আমি এমন সুন্দর এক্সেল শিট দিয়ে দিছি যেখান থেকে আপনারা পাইলের ক্যাপাসিটি নির্ণয় করে নিতে পারবেন, জাস্টিফাই করে নিতে পারবেন। আসলে এসপিটি অনুসারে আমার পাইলের ক্যাপাসিটিটা বাস্তবে কত আসে, ওই ক্যাপাসিটিটা নিয়ে আপনারা ভাগ করবেন। ভাগ করে আপনারা পাইলের ক্যাপাসিটি বের করে এই ডেড লোড প্লাস লাইভ লোডটাকে ভাগ দিলেই পাইলের ক্যাপাসিটি পেয়ে যাবেন। মানে আমার আপনাদের যদি একটা ড্রয়িং আমি দেখাই, এই ড্রয়িং এর মধ্যে এটা আছে, এই যে পাইলের, এই যে পাইল, টোটাল পাইল 36 নস। এখানে যতগুলো পাইল আসছে প্রত্যেকটা কলামের নিচে, গুলো মিলে। প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা কিন্তু আমি ওই লোড ক্যালকুলেশন করে ওই ডেড লোড প্লাস লাইভ লোডকে পাইলের ক্যাপাসিটি দ্বারা ভাগ দেওয়ার পরে একটা কলামের নিচে 3টা আসছে, একটা নিচে 4টা, একটা নিচে 4টা, একটা নিচে 2টা, এইভাবে করে আসছে। ঠিক আছে, জি ভাই। আশা করি বুঝে গেছে। এবং কত ফিট নিচে পাইলটা গেলে পাইলের ক্যাপাসিটি কত, এটা নির্ণয় করা আমরা শিখছি না? আমরা কিন্তু শিখছি, আমরা কিন্তু এক্সেল শিট দিছি, ওই রিলেটেড ভিডিও আমরা প্রোভাইড করব। 18 নম্বর ক্লাসের পরে 19 নম্বর ক্লাসের অ্যাসাইনমেন্টে আমি কিন্তু এগুলো দিয়ে দিব। সবাই এটা দেখে এই বিল্ডিং এর সয়েল টেস্টের পাইল ক্যাপাসিটিটা বের করবেন সবাই। ঠিক আছে, না বুঝলে আমি আছি, শিখে দিব, সুবিধা নেই। পাইল ক্যাপাসিটি বের করবেন কোথা থেকে? সয়েল টেস্ট রিপোর্ট থেকে, সয়েল টেস্ট রিপোর্ট থেকে। ওকে, সয়েল টেস্ট রিপোর্ট থেকে কিভাবে পাইলের ক্যাপাসিটি বের করতে হয়, এটা নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট। এখন আমরা পাইলটাকে দিছি কতটুকু? টোটাল 66 ফুট, আর মেইনলি 60 ফুট। তাহলে এই 60 ফুট মাটির নিচে পাইলের ক্যাপাসিটি কত, একটা পাইলের ক্যাপাসিটি কত, এটাকে বের করতে হবে। বের করে এই পাইলের ক্যাপাসিটি দিয়ে এই কলামের ডেড লোড প্লাস লাইভ লোডটাকে ভাগ দিলে, এই তো কোনটা? ডেড লোড প্লাস লাইভ লোড। ডেড লোড প্লাস লাইভ লোডটাকে ভাগ দিলে কি পাবেন? পাইলের ফাইলের সংখ্যা। সংখ্যা পাবেন। শেষ। এখন আসেন, এভাবে করে আপনি পাইলের সংখ্যা পেয়ে গেলেন। এরপর আপনাকে আরেকটা জিনিস জাস্টিফাই করে নিতে হবে, এই ডেড লোড প্লাস লাইভ লোডটাকে
আপনি এই ডেড লোড প্লাস লাইভ লোডটাকে আপনি তখনই আইডেন্টিফাই করতে পারবেন, তখনই এনশিওর করতে পারবেন যখন আপনার ইটেপস মডেলের বিম কলামের সাইজ ফাইনাল। মানে এই ডেড লোড প্লাস লাইভ লোডটাকে তখনই আপনি পাইলের জন্য ডিজাইন শুরু করবেন যখন আপনি সাব স্ট্রাকচার সুপার স্ট্রাকচারের বিম কলামের সাইজ একুরেট আপনি ফাইনাল করার পরেই ফাইনাল ডেড লোড প্লাস লাইভ লোড নিতে হবে। আশা করি বুঝতে পারছি, আশা করি বুঝতে জি পারছি। ভাই। এর বাইরে আর কোনো কথা আছে? এর একটি স্ক্রিনশট আমরা নিয়ে রাখি যাতে পরবর্তীতে আমরা ক্লাস করতে সুবিধা পাই। এখন তাহলে আমরা কিভাবে বুঝবো ডেড লোড প্লাস লাইভ লোড এর মানে আমার বিমার কলামটা ফাইনাল কিনা, আমরা বিমার কলামটা কতটুকু একুরেট, এই বিষয়টা আমরা কিভাবে বুঝবো? হ্যাঁ, কিভাবে বুঝবো? নিশ্চয়ই একটা ব্যবস্থা আছে। সেটা কিভাবে? সেটা হচ্ছে আমি চলে যাব 3D মডেল। এখন যে অবস্থায় দেখতেছি এটা আছে অ্যানালাইসিস মোডে, রসকস কিছু নাই। তাহলে বিমার কলামটা যে একুরেট সেটার জন্য আমি কি করব ভাইয়া? এই যে এখানে একটা কংক্রিট ফ্রেম ডিজাইন অপশন আছে, এটার মধ্যে ক্লিক করব। কংক্রিট ফ্রেম ডিজাইনে যখন আমি ক্লিক করব তখন সে পুরো বিল্ডিংটাকে চেক করে দিবে। তারপরে বুঝতে পারছি। তারপর না ভাই। এটাকে যখন আমি কাজ করে চেক করে ফেলবো তখনই আমি বুঝতে পারবো আমার বিম কলামটা কতটুকু একুরেট। এখন কতটুকু একুরেট এটা শর্টকাটে দেখে ফেলা, এটাই একটা এলিভেশনে যাই, 2 নম্বর এলিভেশনটাতে লোড বেশি আসে, সেটা একটু দেখি। আমরা এখন ফাইনালি চেক করব পিএমএম, ওই যে বলে আসছি কলাম ডিজাইনের আপডেট সূত্র, ফোর্স ডিমান্ড ভার্সেস ক্যাপাসিটি রেশিও। তাহলে পিএমএম রেশিওটা আমরা দেখবো। তো পিএমএম কোথায় দেখবো? ডিজাইন চেকের মধ্যে আবার চেক হইতেছে, ওটার মধ্যে আমি ওই ভুলে চেক চাপ দিয়ে ফেলাইছি। আপনার এখানে কলাম ডিজাইনের মধ্যে কি করবেন? পিএমএম রেশিও দেখবেন, মোমেন্ট পিএমএম চেক করবেন। তাহলে পিএমএম রেশিওর মাধ্যমে আমি বুঝে যাব আমার কোন কলামে কতটুক ক্যাপাবল। এখানে এসে আমি দেখবো ডিসপ্লে ডিজাইন ইনফোতে দেখবো, পিএমএম রেশিওতে দেখবো। এই যে এখানে আমি একটা অপটিমাইজেশন রেশিও দেখতে পাচ্ছি। এই অপটিমাইজেশন রেশিওটার মধ্যে ঠান্ডা মাথায় বুঝার চেষ্টা করেন, এই একের ভ্যালু একের চেয়ে বেশি হইতে পারবে না, একের চেয়ে বেশি হইতে পারবে না, এই একের চেয়ে বেশি হইতে পারবে না। এখানে কোনো আমরা শুধু কলাম নিয়ে চিন্তা করবো। এখন এখানে আমরা এক্সিয়াল ফোর্স দেখছি, এখন আমরা দেখবো আমাদের কলামের সবচেয়ে নিচে ইউলু, এই ইউলু ভার্সন ক্রস করা যাবে না, মোর ইকোনমিক করা যাবে না। কারণ আপনি মোর ইকোনমিক তখনই করতে পারবেন যখন আপনি একুরেট কম্প্রেসিভ স্ট্রেংথ ওই এফসিএফওয়াই এই বিষয়টা হবে। ওই এটা নিয়েও তো কথা উঠেছে ডিজাইন, ওই যে এফসিএফওয়াই মার্স, এটা নাকি ইয়ে করা লাগে না, ওই যে কি যেন আমি বললাম, স্টিফনেস, স্টিফনেস মডিফায়ার, স্টিফনেস মডিফায়ার ফর অ্যানালাইসিস। আপনাকে বুঝিয়ে দিতে হবে আমার অ্যানালাইসিস করার সময় আমার লোড গুলো কোথায় কোথায় আমি ভাগ করে দিচ্ছি। আমি কলাম আর বিম বিমে ভাগ করে দিচ্ছি, এর জন্য আমার স্টিফনেস মডিফায়ারে শুধু কলামকে গুরুত্ব দেওয়া হয়েছে, নট বিম। আর স্ল্যাবের মোমেন্ট জিরো করে দিছি স্টিফনেস মডিফায়ার, কারণ স্ল্যাব থেকে বিমে চলে আসুক, কারণ এতে করে কলাম আর বিমটা মোর স্ট্রংলি ডিজাইন হবে। কথা কি বুঝাইতে পারছি? কারণ স্ল্যাব তো একটা মাচার মতো, বাস্তবে কিন্তু স্ল্যাবের লোড থাকবে, এটা আমরাও জানি, সবাই জানে। কিন্তু আমরা একটু কারসাজি করে ডিজাইন করছি, একটু ওভার ডিজাইন করছি, যাতে আমার কনস্ট্রাকশন খারাপ হইলেও আমার বিল্ডিং যাতে দাঁড়ায় থাকে। স্টিফনেস মডিফায়ার করতে হয় না, এটা কে বলছে? অবশ্যই করতে হয়, কিন্তু আমরা একটু অন্যভাবে করছি। মানে এটা চতুর্জনতার দেশ। কি আসেন, আসেন এখন এইভাবে করে কলাম পিএমএম রেশিওটাকে আপনি চেক করে নেবেন। ইউলো ভার্সনের উপরে যাবেন না, একে লালের নিচে রাখবেন। রাখলে কি হবে? রাখলে কি হবে? মোর সেফ থাকে। এভাবে করে প্রত্যেকটা আপনার প্রত্যেকটা এলিভেশনকে আপনি ভেরিফাইড করে নেবেন। এবং কি আপনি চাইলে কলামের রডের পার্সেন্টেজটাও একটু চেক করে নিতে পারেন। যেমন রিভার পার্সেন্টেজটা দেখেন, উপরে 2 নম্বরে এই যে রিভার পার্সেন্টেজ, আপনাকে দেখতে হবে এসিআই কোড বলেছে কি 1 হতে 8% পর্যন্ত রড তুমি দিও, কিন্তু 1 হতে 4-এর বেশি যায়ও না, কারণ বেশি গেলে ইকোনমিক হয় না। বাংলাদেশে গরিব পিপল বাইরে 6% দেয়, নতুন বিএনবি 6%-এর কথা বলছে।
আর 6% আমরা বহু আগের থেকে দিই। আপনি যখন মিডল ইস্টের প্রজেক্ট গুলো করবেন দেখবেন তারা তো টাকার অভাব নাই, 6% আছে। ডাবল বার দিলে তো 6% জায়গা, তখন কি করবেন? তখন তো করবেন বিএনপি, তখন রডের পার্সেন্টেজ কমাইলে কলামের সাইজ বেড়ে যাবে। কারণ কলাম দুই ভাবে লোড নেয়, ওই ব্রিটিশ পিরিয়ডে বলছি 60% কংক্রিট, 40% রড। এর জন্য তো 1 থেকে 4% কইছে বস। ওই 4% কোন জায়গায়? 40%। 40%, হ্যাঁ। জি ভাই। মারেন আপনি আমার কথা। আপনারা অনেক জানেন তো, শিখাই দেন, শিখিয়ে আপনাদের কাছ থেকে আসেন। তাহলে এইভাবে করে রডের পার্সেন্টেজটা আপনি চেক করে নিতে পারেন। এখন আমি চাচ্ছেন যে ভাই আমি চাচ্ছি 1% করে দিতে, আপনি দেখুন ওই যে একটা ডিজাইনের পলিসি পেয়েছেন পিঙ্ক কালারে, হুম, হুম। ওই সব 1% দেয় বাচ্চাদের মতো খেলনা, সব 1%। কিন্তু পিএমএম রেশিও দিয়ে কাজ করলে মোর একুরেট। বুঝতে পারছি? জি ভাই। এর জন্য তাদের সাথে আমার বনিবনা হয় না। ভালো না। কিন্তু আমি কি বলেছি আমারটা আপনি মানেন? আপনারটা আপনি করেন, আমারটা আমি করি। ভাই ভেজাল করেন কেন? আসেন না, লাইভলি আসেন, বসেন, আসেন। তাহলে এইভাবে করে আপনি রডটাকে ক্লিক করে নেবেন। তাহলে আজকের ক্লাস এখানে মৌতবি ঘোষণা করছি। পরবর্তী ক্লাসের শিডিউল অবশ্যই জানানো হবে। এর মধ্যে আপনাদের যত ধরনের প্রশ্ন, অ্যাসাইনমেন্ট আমাদের এডমিন আপনাদেরকে দিয়ে দিবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমরা আগামী যে ক্লাসগুলো করব এটা কমপ্লিটলি ডিজাইনের উপরে ক্লাস করব। এবং কি আমরা ফাউন্ডেশন ডিজাইন করলে ফাউন্ডেশন শেষ করে ফেলবো। এরপর আমরা ফাউন্ডেশন ডিজাইন আজকে পাইলের ক্যাপাসিটি বের করে একটা অ্যাসাইনমেন্ট আমি আপনাদেরকে দিয়েছি, ওই রিলেটেড একটা এক্সেল শিট এবং কি ভিডিও আপনাদেরকে দিব। ওটা দেখে দেখে আপনারা সবকিছু করতে পারবেন, পাইলের ক্যাপাসিটি নির্ণয় করতে পারবেন। এবং কি আপনারা দেখবেন এই ডিজাইন সাবস্ট্রাকচারের মধ্যে পাইল ফাউন্ডেশনটা যেহেতু আমাদের প্রজেক্টের মুখ্য বিষয়, পাইল ফাউন্ডেশন নিয়ে বেশি বেশি কথা বলবো। আর সিঙ্গেল কম্বাইন্ড ফুটিং এগুলো আমাদের ভিডিও বানানো আছে, দেখে নিবেন। ম্যাট ফাউন্ডেশন যেহেতু এই প্রজেক্টের আওতাধীন না, তারপরেও আপনারা বললে কোনো একটা রিলেটেড প্রজেক্ট আমি আপনাদেরকে শেয়ার করব। সো আপনারা আজকের 18 নম্বর ক্লাসে এই পর্যন্ত। আপনাদের জন্য আরো 4টা 5টা ক্লাস আমরা নিব। তবে আপনাদেরকে প্লে লিস্টেও শেয়ার করে দিচ্ছি, আজকের ক্লাসটা আপলোড করে দিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।